দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ কেটে যায়। আজ আমার আর আরুষের বিয়ে ভাবতেই মনের ভিতর এক ভালো লাগা কাজ করছে। কেননা আমার ভালোবাসার মানুষের সাথেই যে আমার বিয়ে হচ্ছে। কিন্তু আমি তাকে ভালোবাসলেও আদৌ কি সে আমায় ভালোবাসে? আদৌ কি আমি তার ভালোবাসার মানুষ আছি, নাকি ঘৃণার মানুষ হয়ে গিয়েছি জানি না। এই এক সপ্তাহ আমি আরুষের সাথে কথা বলার আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু আরুষ আমার সাথে কথা বলতে নারাজ, খালি দূরে দূরে পালিয়ে বেড়ায়। কিন্তু আজ আমি সে আমার থেকে দূরে যেতে পারবে না, তাকে আজ পুরো সত্যিটা জানিয়েই রাখবো। আর আজকেই এক নতুন জীবনে শুরু করব। পিছনের সকল গ্লানি ভুলে ভালোবাসার মানুষটির হাত ধরে সামনে পা বাড়াবো। দুপুরবেলা বউ সেজে স্টেজে বসে আছি। আজ আমি লাল রঙের লেহেঙ্গা পরেছি, সাথে হেভি মেকআপ, সাথে ম্যাচিং অর্নামেন্টস, হাত ভর্তি লাল চুড়ি, সাইড খোপা একটা করা, তার মধ্যে কাঠগোলাপ। কাঠগোলাপ বরাবরই আরুষের পছন্দ। একবার সে বলেছিল যে আমাদের বিয়েতে যেন আমি খোপায় কাঠগোলাপ লাগাই। তাই তো আজ আমি তার ইচ্ছে আমি পূরণ করেছি। নিজেকে আজ পুরোপুরি আরুষের মনের মতো সাজিয়েছি। এর মধ্যে আমার ফ্রেন্ড জান্নাত এসে আমার পাশে বসে। আমি ওকে দেখে জড়িয়ে ধরি। জান্নাতও আমায় জড়িয়ে ধরে, তারপর আমায় ছেড়ে বলে, যা তাহলে, অবশেষে তুই তোর ভালোবাসার মানুষকেই পাচ্ছিস তাহলে। হ্যাঁ। কিন্তু ভাইয়াকে কি তুই সব সত্যি বলেছিস যে তুই কেন এমন করেছিলি? কেন তুই ভাইয়ার হাত ছেড়ে ওই বজ্জাত পোলা রুহানের হাত ধরেছিলি? জান্নাত হচ্ছে শাওরের বেস্ট ফ্রেন্ড, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড কম বোন। সায়রা আর আরুষের ব্যাপারে সে শুরু থেকেই জানে, আর ওদের মধ্যে কি হয়েছিল তাও জান্নাতের অজানা নয়। সে জানে সায়রা কেন আরুষের সাথে এমন করেছিল। বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে শুনতে নারাজ। জানিসই তো ও কেমন। দেখ সায়রা, খুব দেরি হওয়ার আগেই ভাইয়াকে সব বলে দে, তা না হলে পরে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আজকেই বলে দিব। তাই ভালো হবে। এর কিছুক্ষণ পরেই দেখি সবাই চেঁচিয়ে ওঠে, বর এসেছে, বর এসেছে। মা বরণডালা নিয়ে বরকে আপ্যায়ন করে। পরে তারা ভিতরে আসে, আরুষকে ধরে আমার পাশে বসানো হয়। আমি আর চোখে আরুষকে দেখছি, কেননা তাকে আজ বেশ হ্যান্ডসাম লাগছে। আরুষের পরনে লাল শেরওয়ানি, সাথে লাল চুড়িদার, মাথায় পাগড়ি, হাতে ব্র্যান্ডেড ওয়াচ, একদম সেই লাগছে। আরুষ যখন আমার দিকে তাকায় তখন আমাদের চোখাচোখি হয়ে যায়, আর আমি সাথে সাথে মাথা নিচু করে ফেলি। এইদিকে অনেকেই কানাঘুষা করছে, অনেকটা আমার কানে এসেছে, কিন্তু আমি রিয়াক্ট করিনি, চুপচাপ বসে আছি। কিছুক্ষণের মধ্যেই কাজী বিয়ে পড়ানো শুরু করে। এইবার আমি কোনো দ্বিধাগ্রস্ত ছাড়াই কবুল বলে ফেলি। আবার আমাদের সকলের সামনে বিয়ে হয়। সকলেই বিদায় দিয়ে চলে আসি। আসার সময় মা অনেক বেশি কান্না করেছে, বাবা নিঃশব্দে নিজের চোখের জল ফেলেছিল। অনেক কষ্ট হচ্ছে তাদের ছেড়ে আসতে। গাড়িতে বসে আছি, গাড়ি চলছে আপন গতিতে। আরুষের নতুন বাসায় যাচ্ছি, যা ঢাকার বনানীতে। আগে আমাদের বাড়ি এর পাশেই থাকতো, কিন্তু আমার জন্যই আরুষ সেই বাড়ি ছেড়ে বনানীতে চলে যায়। আরুষের বাসায় আসতে আসতে প্রায় অনেক রাত হয়ে যায়। দরজার সামনে আসতেই রিপা বেগম মানে আমার খালামণি মানে আমার শাশুড়ি আমায় বরণ করে নেয়। তারপর আরুষকে বলে আমায় কোলে করে নিয়ে ঘরে ঢুকতে। এইটা নাকি এই বাড়ির নিয়ম। সে যাই হোক, আরুষ কোনো কথা না বলে আমায় কোলে উঠিয়ে নেয় আর লিভিং রুমে গিয়ে সোফায় বসিয়ে চলে যায়। আরুষের কিছু কাজিন আমায় ঘিরে বসে, তারা বিভিন্ন কথা জিজ্ঞেস করছে আর আমি হুঁ হাঁ জবাব দিচ্ছি। প্রায় বেশ কিছুক্ষণ পর আমায় আরুষের রুমে বসিয়ে দিয়ে চলে যায়। চারিদিক কাঠগোলাপ দিয়ে সাজানো, তার মধ্যে কিছু বেলি ফুলও আছে। ফুলের ঘ্রাণে চারিদিকে একদম ম ম করছে। আমার বেশ ভালোই লাগছে, এখন শুধু অপেক্ষা আরুষের আসার। রাত প্রায় 2:30। সায়রা মাথা নিচু করে বসে আছে আর মাঝে মাঝে ভীতু চোখে আরুষকে দেখছে। আরুষের চোখ অসম্ভব লাল। কিছুক্ষণ আগেই আরুষ রুমে এসেছে। সায়রা সামনে সালাম করতে গেলে আরুষ সরে আসে আর উঁচু গলায় বলে, আমার সামনে এসব ন্যাকামি করবে না।
চুপচাপ গিয়ে বেডে বসে পড়। বলো যাতে কোনো আওয়াজ না হয়। যদি কোনো আওয়াজ হয় তাহলে আমি কি করব নিজেও জানি না। আমি ভূত দেখার মতো দাঁড়িয়ে আছি, তা দেখে আরুষ বলে উঠল। কি বলছি কানে যায় না? যা চোখের সামনে থেকে। আমি আর কিছু না বলে বেডের সাইডে মাথা নিচু করে বসে থাকি। আরুষ বেডের সামনে সোফায় বসে একের পর এক ড্রিঙ্কস করে যাচ্ছে আর নিজের নেশা ভরা চোখে সায়রাকে দেখে যাচ্ছে। তার সামনে সায়রাকেও বউ সেজে দেখে নেশা চড়ে যাচ্ছে। তার কাছে এই মুহূর্তে মদের নেশার থেকে সায়রার নেশা বেশি জেঁকে ধরেছে। চোখ দুটো অসম্ভব লাল। সে নিজেকে বারবার কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু বারবার নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলছে সে। অবশেষে নিজেকে আটকাতে না পেরে সায়রার কাছে চলে যায়। বেডের সামনে ফ্লোরে হাঁটু ভেঙে সায়রার মুখটা দু হাতে আলতো করে ধরে তার দিকে তাকিয়ে থাকে। আরুষের চোখে যেন আজ হাজারো নেশা ভিড় করেছে। আরুষ আস্তে আস্তে নিজের মুখটা সায়রার দিকে আগাতে লাগে। সায়রার ঠোঁটের কাছে এসে পড়ে। আরুষের এমন নেশা ভরা চাহনিতে সায়রা পাগল হয়ে যাচ্ছে। আরুষের এই নেশায় ভরা চাহনিতে ডুবে যেতে ইচ্ছে করছে, কিন্তু না, এখন তা করা যাবে না। তাকে আগে আরুষকে সব শুনতে জানাতে হবে। তাই সায়রা বলে ওঠে, আরুষ, তোমায় আমার কিছু কথা বলার আছে। হুশ, কোনো কথা না। ইন দিস মোমেন্ট আই ওয়েন্ট নো ডিস্টার্বনেস। না আরুষ, তোমায় শুনতে হবে। আমি যা করেছি তা কেন করেছি তা তোমায় শুনতে হবে। রুহানের আর আমার মধ্যে কি ছিল তা তোমাকে শুনতে হবে। তা না হলে আমরা যে সামনে এগোতে পারবো না। আমাদের ভালোবাসার মধ্যে যে খাত রয়েই যাবে। খুশিভাবে জীবনযাপন করতে পারবো না। এসব কথা শুনেই আরুষের মুহূর্তে ধ্যান ফিরে আসে। তার সাথে সায়রার করার প্রত্যেকটা কাজ, তার দেওয়া ধোঁকা তার মনে পড়ে যায়। সাথে সাথে আরুষের চোখ মুখ শক্ত হয়ে যায়। সে সায়রার গালে রাখা দুই হাত আরও শক্ত করে ধরে। তারপর রাগে বলতে লাগে, তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবাসতে বিয়ে করেছি? মোটেও না। আমাকে দেওয়া আঘাত, কষ্ট আর ধোঁকার প্রতিশোধ নিতে আমি তোকে বিয়ে করেছি। তুই আমার সাথে যা করেছিস তার শাস্তি দিতে তোকে বিয়ে করেছি। তুই আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছিস। আমি তোকে কি করে ক্ষমা করি বল? কেন আমার মনকে নিয়ে খেললি? কেন আমায় এমন ভেঙে দিলি? আমার ভালোবাসা তো কোনো কমতে ছিল না, তাহলে কেন এমন করলি? রুয়ানকে পাওয়ার জন্য? রুয়ানের মধ্যে এমন কি আছে যা আমার নেই? শুধু টাকার অভাব ছিল, আর তো কিছু না। কিন্তু তাই বলে আমার সাথে এমন লাভ গেম খেললি? এতটা অপমান, এতটা নিচু করলি, পায়ে ঠেলে দিলি আমার ভালোবাসা। তুই যা করেছিস সব কিছুর ফল তোকে পেতে হবে, শাস্তি তো তোকে পেতে হবে। বলেই আরুষ সায়রাকে ধাক্কা দিয়ে সরিয়ে বারান্দায় চলে যায়। সায়রা কিছু বলার সুযোগ পর্যন্ত দেয় না। সায়রা বিছানায় মুখ গুজে কান্না করতে করতে বলতে লাগে, কেন শুনলে না আমার কথা? যদি শুনতে তাহলে বুঝতে পারতে আমি এমন কেন করেছি, কেন তোমায় দূরে সরিয়েছি এইভাবে। তোমাকে ভালোবাসি বলেই এমন করেছি। তুমি জানো না, তোমার থেকে বেশি ভালোবাসি আমি তোমায়। আর এই ভালোবাসার ফলই তো আমায় দিতে হয়েছিল। তোমার ভালোবাসার জন্যই যে আমি এইসব করেছি। সায়রা আবার কাঁদতে থাকে। ওইদিকে আরুষ আকাশ পানে তাকিয়ে আছে। ওর বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। চিনচিন ব্যথা অনুভব করছে। সে সায়রার সাথে এমন ব্যবহার করতে চায়নি। তার যে বড্ড কষ্ট হয় সায়রাকে এভাবে কষ্ট পেতে দেখলে। যত যাই হোক, সায়রা তো তার ভালোবাসার মানুষ, তাই না? কিন্তু যখনই সায়রার দেওয়ার ধোকার কথা মনে পড়ে যায় তখনই ওর রাগ উঠে যায়, আর যা নয় তাই বলে দেয়। আরুষ আকাশের পানে তাকিয়ে বলে, এমন না করলেও পারতি তুই। আমার ভালোবাসা নিয়ে খেলে একদম ঠিক করিসনি তুই। আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করাটা তোর একদম ঠিক হয়নি। আমার লাইফটা তুই একদম শেষ করে দিয়েছিস, সার্কার করে দিয়েছিস। রুয়ানের জন্য তুই আমায় কষ্ট দিতে পারলি? কিভাবে পারলি তুই আমায় এইভাবে কষ্ট দিতে? কিভাবে? আমি তো পারি না তোকে কষ্ট দিতে। তোকে কষ্ট দেখলে আমার যে বড্ড কষ্ট হয়, সইতে পারি না যে তোর চোখের জল। কেন করলি এমন তুই? কেন? এসব ভাবতে ভাবতেই ভোরের আজানের আওয়াজ তার কানে ভাসে। তখন আরুষের ধ্যান ভাঙে। আরুষের রুমের দিকে আগায়। সেখানে যেয়ে দেখে সায়রা কান্না করতে করতে অগোছালো হয়ে ঘুমিয়ে আছে। চোখ এখনো ভেজা ভেজা রয়েছে। পাপড়িগুলোর মধ্যে মুক্তোর মতো দুই এক ফোঁটা পানি চিকচিক করছে। সায়রাকে এমনভাবে দেখে তার বেশ কষ্ট হচ্ছে। বুকের ভেতরে চিনচিন করে ব্যথা করছে, কিন্তু সায়রার বিশ্বাসঘাতকতার পর থেকে তাকে মেনেও নিতে পারছে না।
সায়রাকে বেডে ঠিকভাবে শুইয়ে দিয়ে তার মুখের কাছে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে ফিসফিস করে বলতে লাগে, আজ যদি তুই ওইসব না করতি তাহলে হয়তো আমাদের গল্পটা অন্যরকম হতো। আজকের দিনটা অন্যরকম হতো, যেখানে শুধুই ভালোবাসা থাকতো। সকালে আমি ঘুম থেকে উঠে দেখি 9টা বাজে। চারিদিকে ঘুরে দেখতে থাকি, বুঝতে চেষ্টা করি আমি কোথায় আর এইটা কার রুম। পরক্ষণে আমার মনে পড়ে আমার বিয়ে হয়ে গিয়েছে আরুষের সাথে। আমি এখন আরুষেরই রুমে। আমি চারিদিক চোখ বুলিয়ে আরুষকে খুঁজতে থাকি, কিন্তু না, সে রুমে কোথাও নেই। আমি ব্যাগ থেকে একটা পিঙ্ক কালারের শাড়ি বের করে নিলাম, তারপর ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। এইদিকে আরুষ সকালবেলা বাইরে চলে যায়। তার কিছুটা সময় এখন একা থাকতে ইচ্ছে করছিল, তাই পার্কে হাঁটতে চলে যায়। প্রায় বেশ কিছুক্ষণ পরই সে বাসায় চলে আসে। বাসায় এসে সোজা রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে সায়রা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখ মুছে। পরনে পিঙ্ক কালারের শাড়ি, পেছনে তার মেদহীন পিঠ দেখা যাচ্ছে। পিঠের মুক্তার মতো পানি চিকচিক করছে, তার মাঝেই এক কালো তিলটা যেন এই সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। তিলটা বেশ টানছে আরুষকে। আরুষ আর কিছু না ভেবে সায়রাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর চুলে মুখ গুজে। হঠাৎ পেছন থেকে কেউ আমার শাড়ির ভাঁজের মধ্যে দিয়ে আমার কোমর জড়িয়ে ধরতেই ভয়ে আমি লাফিয়ে উঠি। তাড়াতাড়ি আয়নাতে তাকিয়ে দেখি আরুষ আমায় জড়িয়ে ধরেছে। এতে আমি স্বস্তির নিঃশ্বাস নেই। আরুষের স্পর্শ আস্তে আস্তে গভীর হতে থাকে। আরুষ সায়রার কাঁধে নিজের ঠোঁট ছোঁয়াতে থাকে। নিজের মধ্যে এক অস্থিরতা কাজ করছে, কেননা আরুষের এভাবে তাকে জড়িয়ে ধরাটা সায়রার মাঝে এক অস্থিরতা তৈরি করছে। আরুষের স্পর্শগুলো ওর ভেতর এক তোলপাড় শুরু করে দিয়েছে। আরুষের ঠোঁটের স্পর্শগুলো আস্তে আস্তে গভীর হতে লাগছে। আরুষের স্পর্শ যতটা গভীর হচ্ছে, সায়রার অস্থিরতা ঠিক ততটাই বাড়ছে। আমি বড় বড় নিঃশ্বাস নিচ্ছি। হঠাৎ আরুষ আমায় নিচের দিকে ঘুরিয়ে নেয়। নিজের দিকে ঘুরিয়ে দেখে আমি চোখ বুজে আছি। বেশ কিছু সময় সে আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে চলে যায়। আমি হাঁ হয়ে আরুষের এমন ব্যবহারে তাকিয়ে থাকি। হয়তো আরুষ আমার সাথে রেগে আমায় দূরে সরিয়ে দিয়েছে, আবার হয়তো বুকে জমে থাকা এত সময়ের অভিমানের কারণেও কাছে টানতে পারেনি। আরুষ নিজ থেকে আমাকে কাছে টেনে আবার নিজেই আমাকে এভাবে দূরে সরিয়ে দেওয়াতে আমি বেশ অপমান বোধ করি। কিন্তু তারপরেও আরুষের পরিস্থিতিটা বুঝতে পেরে তা আমি স্বাভাবিকভাবে নেই, কারণ দোষটা আমারই ছিল। তাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আরুষের আমার প্রতি এই রাগ, এই অভিমান জিত করাটা জায়েজ আছে, কারণ আমি খুব বেশি অন্যায় করেছি আরুষের সাথে। তাকে সত্যি থেকে আড়াল করেছি, কিন্তু তাকে কখনো ঠকাতে চাইনি। পরিস্থিতিটা এমন ছিল, আমাকে সব বাধ্য হয়ে করতে হয়েছে। আমি যে সব করতে বাধ্য ছিলাম। আমি বাইরে গিয়ে দেখি সকলেই একসাথে জড়ো হয়ে বসে আছে। কালকে রিসেপশন, তাই অনেক কাজ পড়ে আছে। সকলেই নিজের কাজ বুঝে নিচ্ছে। আমি সামনে গিয়ে বড়দের সালাম করি, সকলের সাথে ভাব বিনিময় করি। একটু পরে আরুষ আসলে সবাই একসাথে খেতে বসে যাই। আরুষ, কাল কিন্তু রিসেপশন, তোর যদি কাউকে দাওয়াত দেওয়ার থাকে তাহলে দিয়ে দিস। আর শোন, ডেকোরেশনের দিকটা তোকেই দেখতে হবে, বুঝেছিস? হুম। আর সায়রা মা, খাওয়া শেষে তুমি আমার রুমে এসো। কালকের জন্য শাড়ি আর গহনা নিয়ে যাস, ঠিক আছে? ঠিক আছে খালামণি। এখনো খালামণিই ডাকবি? অভিমানী সুরে বলল, না মানে, কোনো মানে না, এখন থেকে মা বলেই ডাকবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। অতঃপর সকলের খাওয়া শেষে যে যার মতো কাজে চলে যায়। আরুষ কি কাজে জানো, বাইরে চলে যায়। আমি চলে যাই মার রুমে। কতক্ষণ মার সাথে কথা বলে শাড়ি আর গহনাগুলো নিয়ে রুমে আসি। রুমে এসে সব গুছিয়ে আবার বাইরে সকলের সাথে বসি। সকলেই কিছু না কিছু জিজ্ঞেস করছে, আমি হাসি মুখে উত্তর দিচ্ছি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পরে আরুষ বাসায় আসে। এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ শুয়ে থাকে। আমি বাইরে মার সাথে বসে কথা বলছি আর মার সাথে টুকটাক কাজ করছি। রাতে সকলের খাবার শেষে যে যার রুমে চলে যায়। রুমে এসে দেখি আরুষ মাথায় এক হাত রেখে চোখ বন্ধ করে আধশোয়া হয়ে শুয়ে আছে। আরুষকে দেখেই বোঝা যায় তার এখন
প্রচণ্ড মাথা ব্যথা করছে, তাই আমি রান্নাঘরে গিয়ে তার জন্য কফি বানিয়ে নেই। আরুষ আবার আমার হাতের কফি অনেক পছন্দ করে, কিন্তু দীর্ঘ 1 বছর যে তাকে আমি আমার হাতের কফি খাওয়াতে পারিনি। তাই আজ অনেক ভালো করে কফি বানিয়ে নিয়ে গেলাম তার জন্য। রুমে এসে তার সামনে কফি ধরে বলি, কফিটা খেয়ে নাও, মাথা ব্যথা চলে যাবে। সে চোখ খুলে একবার আমার দিকে তাকালো, অতবার আরেকবার কফি এর দিকে তাকালো। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে বেশ অবাক। আমি যে এখনো তার হাবভাব বুঝি তা হয়তো আরুষ মেনে নিতে পারছে না। তাই আমি বলি, আমাকে পরে দেখো, সারা জীবনই তোমার পাশেই আছি। যখন ইচ্ছে তখনই দেখো, আপাতত কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। তা দেখে আরুষ বাঁকা হেসে বলে, আমায় আবার মারার প্ল্যান টালান করিসনি তো রুহানের সাথে মিলে? তোদের তো আমার ভরসা নেই, যখন তখন পিছন দিক দিয়ে আঘাত করতে পারিস। তুমি ভুল বুঝছো, এমন কিছুই না, আমাকে বলার সুযোগ তো দাও। কি বলবি? হ্যাঁ, কি বলবি শুনি? কিভাবে তুই আর রুহান মিলে আমায় ধোঁকা দিলি? কিভাবে আমায় ঠকালি? আহা, তুমি আমার কথা তো শোনো। প্লিজ সায়রা, স্টপ ইট। আর কত নাটক করবি তুই? হ্যাঁ বল। তোর এই নাটক দেখতে দেখতে আমি বড্ড ক্লান্ত, আমি আর নিতে পারছি না। প্লিজ আমায় কিছু সময় একা থাকতে দে। আমি আর কিছু না বলে চোখের পানি ফেলতে ফেলতে বারান্দায় চলে যাই। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কি হতো আমার কথাটা শুনলে? খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? একটাবার সুযোগ দিয়েই দেখতে, শুনতে আমি কি বলতে চাই। এইভাবে আর কতদিন তুমি আমায় ভুল বুঝে থাকবে? তোমার এই রাগ অভিমান যে আমি নিতে পারছি না, কিন্তু যত যাই হোক আমি হাল ছাড়বো না। তোমায় আমি সত্যিটা জানিয়েই রাখবো। এরপরে অনেকক্ষণ পর সায়রা রুমে আসে। এসে দেখে আরুষ সেই আগের মতোই চোখ বুজে শুয়ে আছে। সায়রা কিছু না বলে চুপচাপ ওয়াশরুমে ফ্রেশ হয়ে আসে। ফ্রেশ হয়ে এসে আরুষের পাশে থেকে গিয়ে একটা বালিশ নিয়ে সোফায় পা বাড়ায় ঘুমানোর জন্য। এমন সময় হঠাৎ পেছন থেকে আরুষের গম্ভীর কণ্ঠে থেমে যায়। আরুষ আগের মতোই একই অবস্থায় থেকে বলতে লাগে, চুপচাপ এখানে আমার পাশে এসে শুয়ে পড়। এখানে কোনো মুভি চলছে না যে হিরোইনদের মতো সোফায় গিয়ে ঘুমাবি, আর আমি এসে তোকে কোলে করে নিয়ে এসে বেডে শোয়াবো। আমি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বেডের এক কোণায় আরুষের থেকে বেশ দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ি। একটু আগের ব্যাপারটা নিয়ে এমনিতেই আরুষ হয়তো আমার উপর বেশ রেগে আছে। এখন যদি টাচ লাগে তাহলে হয়তো আমাকে চিবিয়েই খেয়ে ফেলবে। কিন্তু আমায় অবাক করে আরুষ বলে ওঠে, আমি বাগনা ভাল্লুক যে তুই আমার এত দূরে গিয়ে শুয়ে আছিস। একটু হলে তো পড়ে যাবি, পড়ে কোমর ভেঙে গেলে তখন আবার আমায় জ্বালাবি। যত সব, ঠিক হয়ে ঘুমা। আমি আরুষের কথায় মুচকি হেসে ঠিক মতোই শুই, কারণ আমি জানি আরুষের মনে এখনো আমার জন্য ভালোবাসা রয়ে গেছে। তা হয়তো অভিমান আর রাগের পেছনে চাপা পড়ে আছে, যা মাঝে মাঝে আরুষ নিজের অজান্তেই প্রকাশ করে দেয়। সে চাওয়ার পরেও নিজের ভালোবাসাটা আড়াল করতে পারে না। আজ শরীরটা কেমন যেন ক্লান্ত লাগছিল, তাই বেশ কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ি। আমি ঘুমিয়ে যেতেই আরুষ আমার কাছে এসে আমাকে বেশ কিছু সময় দেখতে লাগে। তারপর আমাকে নিজের বুকের মাঝে গভীরভাবে জড়িয়ে ধরে। আমিও ঘুমের ঘোরে আরুষের সাথে গভীরভাবে মিশে যাই। কেন জানি নিজের মধ্যে এক শান্তি লাগছে। হয়তো এত সময় ধরে এমনই একটা আশ্রয় খুঁজছিলাম যা আমি এখন পেয়ে গেছি। এত সময় ধরে আরুষের বুকের মধ্যে কেমন যেন অশান্তি লাগছিল, চোখে ঘুম আসছিল না, কিন্তু এখন মনের মধ্যে এক প্রশান্তি কাজ করছে। সে যতই সায়রার উপর রাগ দেখাক, অভিমান করুক, যতই ওর থেকে দূরে পালাক, খারাপ ব্যবহার করুক, দিন শেষে তো ভালো তো তাকেই বাসে। আরুষ পরম আয়েসে সায়রাকে তার নিজের বুকের সাথে গভীরভাবে জড়িয়ে নেয়। হয়তো এখন একটু শান্তিতে ঘুম আসবে। আজ সকাল থেকেই সকলের মাঝে ঝড় লেগে আছে, কেননা আজ রিসেপশনে বলে কথা, সকলের এই কাজ ওই কাজ করিয়ে চলেছে। আরুষও সকাল থেকে কাজে লেগে পড়েছে। আজ সায়লার সাথে তার সকাল থেকে দেখা মিলে নাই। আমি অনেকবার উকিঝুঁকি করেছি যদি তার দেখা মিলে এই ভেবে, কিন্তু আমার ভাগ্য তার ছায়া এরও দেখা মিলল না। এইদিকে দুপুরে মেকআপ আর্টিস্ট চলে আসে, এসে আমাকে রেডি করতে শুরু করে সন্ধ্যার জন্য। বিকাল হতে হতেই আমাকে পুরোপুরি রেডি করে তারা চলে যায়। বিকালে আরুষ নিজের রুমে আসে রেডি হতে। বিকাল থেকে সারাদিন বেশ ব্যস্ত ছিল কাজে।
হঠাৎ রুমে ঢুকে বেডের কাছে সায়রার দিকে চোখ যেতেই থমকিয়ে যায়। সায়রা নিজের আঁচলের কুচি সামলাতে ব্যস্ত, কিছুতেই কুচিগুলো ঠিক করতে পারছিল না। পরনে ডার্ক ব্রাউন কালারের শাড়ি, তার মধ্যে সাদা পাথরের কাজ। অসম্ভব সুন্দর শাড়িটা সায়রাকে বেশ মানিয়েছে। তার সাথে হেভি মেকআপ আর ম্যাচিং অর্নামেন্টস, চুলগুলো কার্ল করে একপাশে রাখা। আরুষ মুগ্ধ নয়নে সায়রাকে দেখছে চলেছে। পরে সায়রার কাছে এসে সায়রার কুচিগুলো ঠিক করে দিতে থাকে আর বলে,